তো আজ ছেলেবেলার দিনগুলি যে পরে দেখছো সেটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। তো তারই জীবনের উপর লেখা, মানে তিনি ছোটোবেলায় তার জীবনটা কীভাবে কেটেছে, তিনি কী কী করেছেন তার উপর ভিত্তি করে এই গল্পটি। তো চলো শুরু করি। ক্লাস ফোরের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে বাংলা বইয়ের ছেলেবেলার দিনগুলি গল্পটি আছে সেটি শুরু করব। তো চলো শুরু করি। ছেলেবেলার দিনগুলি, কে লিখেছেন? পূর্ণলতা চক্রবর্তী। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, সুতরাং খেলার সাথীর অভাব হলো না। জেঠু জেঠুরতো খুড়তুতো পিসতুতো ভাই বোনদের দল জুটে গেল। ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিস ওয়ার। নরম কাদার গুলিতে খেলা বেশ ভালোই চলছিল। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। তো নরম থাকলে কেমন হয় দেখবে, কাদা যদি অতটা লাগে না, কিন্তু যখনই গুলিটাকে পুড়িয়ে নিই তখন দেখবি ইটের মতো শক্ত হয়ে যায়। দুপুরবেলা যখন চাক দুপুরবেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত, বিশ্রাম মানে আরাম করতে বা রেস্ট নিতে যেটা বলি আমরা, তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলি গুঁজে দিয়ে আসতাম। তাহলে দেখবে রান্না হয়ে যাওয়ার পর যে উনুনটা জ্বল থাকতো না, তার মধ্যে দিয়ে আসতো আর কি। ওরা উনুন ঝাড়বার সময় সেগুলো বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত, কিন্তু তাতে দুপক্ষই এমনভাবে আহত হতো যে আরম্ভ করলে যে আমাদের রান্নাঘরে যাওয়াই বারণ হয়ে গেল। মানে ওটা এত লাগছে, প্রচণ্ড ব্যথা হবে যে ওই ইটের মতো গুলিগুলো দিয়ে মারলে, তাই ওদেরকে রান্নাঘরে যেতেই বারণ করে দিয়েছে, যাতে না সে আর ওই গুলিগুলোকে পোড়াতেই পারে। অনেকদিন জ্যাঠামশাই বাড়িতে পটগুলটিস খেলা হচ্ছে, হঠাৎ একজনের হাতের গোলাটা ছিটকে সিঁড়ির ছাদের তলার দিকে মানে সিলিংয়ে লেগে একেবারে ঘুঁটের মতো চাপটা হয়ে সেঁটে রইল। ভারী মজা, সবাই মিলে ঘুঁটে দেওয়ার পাল্লা শুরু করলাম। মানে ওই যে গুলিটা করছিল কাঁচাটাই দিয়ে এমনভাবে লাগলো মনে হচ্ছে সে ঘুঁটের মতো চ্যাপটা হয়ে যায় না, সেরকম। আবার ওইটাতেই একটা খেলা পেয়ে গেছে ওরা। এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যে যেখানে পারল লুকিয়ে পড়লো। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনই ও বাড়ি যেতাম দেখতাম তিনি একমনে লেখাপড়া করছেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকালাম। জ্যাঠামশাই আনমনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠেছেন। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। চমকে উঠে তিনি গুরুগম্ভীর গলায় হাঁক দেন, এই কে আছিস? আলো আন। চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উসকিয়ে সামনে ধরতে দেখা গেল একতাল থলথলে কালো মতন কি জিনিস। ধমক দিয়ে বলেন, এটা আবার কি? কোত্থেকে এলো? চাকর কাঁচু মাচু হয়ে বলল, আগে ছেলেরা কি যেন খেলা করছিল। তখন কি ভেবে হঠাৎ উপর দিকে তাকিয়ে ছাদের ছবি দেখি জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমারও হাঁপ ছেড়ে বাঁচলাম। বাচ্চাগুলো বলছে আর কি, ছোটরা। আরেকদিন চোর পুলিশ খেলছি। দাদা দিয়ে হয়েছে পুলিশ, আমি চোর। আমার হাতে সাবমুখো বালা ছিল, আর তার একটা মুখে টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। মানে দুটো বালা একসঙ্গে জুড়ে হাতকড়ির মতো করেছে চোর পুলিশ খেলার জন্যে। আমি যেই এক ঝটকায় হাত ছাড়াতে গিয়েছি, অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়ল। টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হেসে বললেন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। ক্রিকেট হকি প্রভৃতি খেলতেও হাতে খড়ি ওই ছাতের আরম্ভ হয়েছিল। মানে ওরা যাই করে সবই ছাতে। আমি একটু দস্যি ছিলাম, দস্যি মানে দুষ্টু কিনা ছিলাম কিনা। দাদাদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলায় খুব মজবুত ছিলাম, তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলা চমৎকার লাগতো। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। কত ডল পুতুল, ডল মানেই পুতুল, ঠিক আছে। কাঁচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির কত হাঁড়ি কুড়ি, হাতাবেড়ি, কত ঘরকন্না, রান্না বান্না, ঠিক আছে। দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড় পুঁতির গয়না তৈরি করতো। পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো।
একবার পুতুলের বিয়েতে আমরা ফুলপাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জ্বেলে দিলাম। সবাইকে ডেকে দেখলাম কি সুন্দর দেখাচ্ছে। তারপর খাওয়ার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে এসে এক অগ্নিকাণ্ড। ছোট্ট মোমবাতি কয়েক মিনিট জ্বলি শেষ হয়ে গেছে। নিশান টিশান পুড়ে এবারে কাঠের ছাপ জ্বলতে আরম্ভ করছে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। হয়তো কারো ওপর রাগ হয়েছে অথচ তার শোধ দিতে পারছি না। তখন দাদা বলতো, আয় রাগ বানায়। বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতেও আরম্ভ করতো। ওরা কিছু আর পাচ্ছে না কি করবো, ওইরকম একটি খেলা আবিষ্কার করেছে। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না। বিদ্বেষ মানে কি, খারাপ কথা বা হিংসা করে এরকম কিছু না, জাস্ট ওরা শুধু মজা করার জন্য আর করতো এটা। সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা। যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্যাস্পদ হতে পারে, সব কিছু সেই লোকটি সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটিপাটি হতাম। মানে একটি মানুষকে কল্পনা করো, তাকে যদি জোকার সাজানো হয়, মানে কেমন লাগবে, সেই হাসির ভাবনাটা ওরা করতো আর কি। দাদার হযবরল বইয়ের হিজিবিজ বীজ যেমন মনে করো বলে যত রকম সব উদ্ভট কল্পনা করে নিজে নিজেই হেসে দম বন্ধ হওয়ার উপক্রম করে। আমাদের প্রায় সেই দশাই হতো, কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটা সব কোথায় ভেসে যেত। মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠত। আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে, আর একজন তার সঙ্গে মিল দিয়ে তৃতীয় লাইন বলবে, তার পরের জন তৃতীয় লাইন। এমন করে গল্পটা শেষ করতে হবে। যদি কেউ না পারে সে হেরে গেল, তার পরের জন বলবে। মানে একটি ধরো ছড়া আছে, আমি প্রথম লাইনটা বললাম, দিয়ে প্রথম লাইনটা শেষ হবার পর তোমরা যদি যদি মনে থাকে ওইটা তোমরা বলবে, তারপরে অন্য কেউ একজন বলবে, এরকম করে করে খেলাটা চলতে থাকতো। ঠিক আছে, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হচ্ছে বাঘ ও বক এর গল্প। একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি। অস্থি মানে কি, কাঁটা আর কি, বা হাড়। যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি। 3 দিন 3 রাত নাহি তার নিদ্রা। সেঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। এইরকম চলতে চলতে সুন্দর কাকা যে বললেন, ভিতরে ঢুকাইয়া দিল দীর্ঘ তার চঞ্চু। কেউ আর তার মিল দিতে পারল না। আমরা সবাই পাশ দিয়ে দিলাম। দাদার পালা আসতে সে চট করে বলল, বক সে চালাক অতি চিকিৎসক চঞ্চু। মানে এরা মিলিয়ে মিলিয়ে আর কি। আমরা চেঁচামেচি করে উঠলাম, ওসব যা তা বললে হবে না, চঞ্চু আবার কি কথা। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠে চাপড়ে বললেন, চঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করছিল। 8 বৎসর বয়সে তার প্রথম কবিতা নদী, আর 9 বৎসর বয়সে দ্বিতীয় টিক টিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। দাদার দেখা দেখি আমরাও শখ হলো কবিতা লেখার। একটা খাতায় বেশ ফুল লতাপাতা এঁকে লুকিয়ে দু একটা কবিতা লিখলাম। তারপরে একটা গল্প লিখতে আরম্ভ করলাম। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলেন। তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করলেন, তারপর দুজন একসঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। আমার খাতাটা টেবিলে ফেলে এসেছিলাম। ওরা চলে যেতে তাড়াতাড়ি খাতাটা আনতে গিয়ে দেখি আমার সে অর্ধেক লেখা গল্প পাতায়। তারপর হলো কি, বলে বাকি গল্পটা সেই ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছেন। তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক, নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তার লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি। আমার খাতায় তাঁর লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কিন্তু তখন আমার মনে কি হয়েছিল জানো? মনে হলো আমার গল্পটা মাটি হয়ে গেল। মনে দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। বাবা যখন বিদেশে কোথাও যেতেন মজার মজার ছবি আর পদ্মে আমাদের চিঠি লিখতেন। আমাদের পড়া হয়ে গেলে সেগুলো কত লোকের হাতে হাতে ঘুরতো। সেসব যদি সংগ্রহ করা থাকতো তাহলে তাই দিয়ে মজার একটা বই হতে পারতো। ঠিক আছে, তো এই ছিল গল্প। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। তো আজকে আমি শুধু গল্পটাই বললাম। এরপরে যদি আমি কোশ্চেনগুলো করাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পরের দিন আমি প্রশ্নের ভিডিওটা সেটা ছাড়বো। তো ভালো থেকো।